রাইসের রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে আসলাম আমি। ভিতরে বেশি সময় নেই, এর মধ্যেই পূর্ণ ভাইয়াকে ধন্যবাদ জানাতে হবে। যদিও কিভাবে ওনার সাথে কথা শুরু করব তা এখনো ভাবিনি, কিন্তু এটা নিশ্চিত যে আজকে ওনার সাথে কথা বলতেই হবে আমার। কারণ এত কিছুর পরেও আজ ওনাকে একটা ধন্যবাদ না দিলে এটা ভীষণ রকমের অনুচিত একটা কাজ হবে। পথের মধ্যে এক পাশে রাখা আমার কাপড়ের ব্যাগ দেখে ভাবনার ছেদ হলো আমার। হঠাৎ মনে পড়লো আমি তো এই বাসা ছেড়ে চলে যাচ্ছিলাম, কিন্তু আবেগের বশে তখন ডিসিশন নিল ঠিক কোথায় যে কার বাসায় উঠতাম বিষয়টা ভাবিনি আমি। উঠবই বা কোথায়? এই নিষ্ঠুর দুনিয়ায় আমার আছেই বা কে? যদি এই বাসায় থাকার বিন্দু মাত্র ইচ্ছা আমার মধ্যে এখন আর অবশিষ্ট নেই, তাই কিছুক্ষণ ভেবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলাম যে উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর ভার্সিটির কোচিং করার বাহানায় একেবারে চলে যাব এই বাড়ি ছেড়ে। এটা ছাড়া আপাতত হাতে কোনো উপায়ও নেই। দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম আমি, আজ যদি আমার নিজের পরিবার থাকতো তবে এতটা অসহায়ের দিন কাটাতে হতো না আমার। এত অপমান লাঞ্ছনার পরেও পড়ে থাকতে হতো না এখানে। আজকের ঘটনা আমাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিল এই সমাজে একা টিকে থাকা কতটা কঠিন। পাশে যদি ফ্যামিলির সাপোর্ট না থাকে তবে মানুষ যতই ভালো হয়ে থাকুক না কেন তাকে আঘাত করতে দুইবার ভাবে না মানুষ। ছোটবেলায় পরিবারের সাথে স্মৃতি তেমন একটা মনে নেই আমার। আবসা আবসা মনে পড়ে আমার আব্বুর সাথে তার পরিবারের সম্পর্ক তেমন ভালো ছিল না। বাকি পরিবারে যৌথভাবে অন্য জায়গায় থাকতেন, আর আমি আব্বু আম্মু আলাদাভাবে থাকতাম ঢাকায়। শুধুমাত্র ঈদে আমাদের দেখা হতো। সে ঈদের 1-2 দিন বছরের শ্রেষ্ঠ দিন হতো আমার কাছে। সকল ছোট বড় কাজিনরা মিলে বেশ মজা করতাম আমরা। অথচ আফসোস, সময়ের পরিক্রমে জীবনের কঠোর বাস্তবতা এখন সেই সব কাজিনদের চেনার তো দূরের কথা, বেশিরভাগের নামও ভুলে গেছি আমি। অবশ্য অস্পষ্টভাবে মনে আছে একজনের নাম। প্রত্যেকবার লুকিয়ে লুকিয়ে আমার জন্য চকলেট নিয়ে আসতেন। তাজু আর ভাইয়া, সবগুলো কাজিনদের মধ্যে তার সাথে আমার বেশি খাতির ছিল। ছোটবেলায় সবাইকে বোকার মতো বলতাম ওনাকে বিয়ে করব আমি। ছোটবেলায় আফসা কিছু স্মৃতি, তাও কত মজার ছিল তাই না? আর এখন ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তার কথা ভুলেই গিয়েছি আমি। এত বছর পর আজ হঠাৎ ওনার কথা মনে পড়ায় উদাসীন হয়ে গেলাম আমি। না জানি এখন তিনি কই আছেন, কেমন আছেন। হয়তো বা বিয়ে শাদী করে ফেলেছেন এতদিনে। হতেই পারে, অসম্ভব কিছু নয়, হওয়াটাই স্বাভাবিক। কোনোদিন কি আমার দেখা হবে না নিজের পরিবারের সাথে? হলেও তারা কি আমাকে মনে রাখবে? পরিবারের কথা ভাবতে ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে গেল। না, এখন এসব ভাবলে লাভ নেই। তাই এগুলো চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে মাটির থেকে ব্যাগ তুলে নিয়ে রুমে রেখে আসতে যাচ্ছিলাম। তারপর পূর্ণ ভাইয়ার কাছে যাব। রুমের ঠিক কাছে পৌঁছেছি, দেখি পূর্ণ ভাইয়া ফোনে কথা বলতে বলতে এদিকে আসছেন। ওনাকে দেখেই তড়িঘড়ি করে হাত থেকে ব্যাগ রেখে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি ফোন কানে নিয়ে ভ্রুকুচকে আমার দিকে তাকালেন। ওনার এভাবে তাকানো দেখে কি বলতে এসেছিলাম তাও ভুলে গেছি আমি। জিভ পাতিয়ে ঠোঁট পেঁচিয়ে ওনাকে ধন্যবাদ জানানোর জন্য প্রস্তুতি নিলাম। এদিকে আমার কাছে থেকে কোনো কথা না শুনে উনি আমাকে সাইড দিয়ে চলে যেতে লাগলেন। তার চলে যাওয়া দেখে পোকা বনে গেলাম আমি। এত কিসের তারা ওনার? 1 মিনিট দেরি করা যায় না? আজব তো। তাই ওনার পিছে পিছে গিয়ে তার অপেক্ষা না করে বলে ফেললাম শেষমেশ, থ্যাংক ইউ পূর্ণ ভাইয়া। আমার কণ্ঠ শুনে উনি একবার পিছনে ফিরে তাকালেন। কান থেকে ফোনটা পকেটে রেখে ঘুরে দাঁড়ালেন আমার দিকে। 2 হাত বুকের সাথে ভাঁজ, ভ্রু দিয়ে ইশারা করলেন কি জন্য ধন্যবাদ দিলাম ওনাকে। আমি ইতস্তত ভাবে বললাম, ওই যে আমার আর রায়হান ভাইয়ার ব্যাপারটা সবার সামনে আনতে সাহায্য করেছেন এই জন্য। তোমাকে কে বলেছে এইটা? আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন। তার মুখ দেখে মনে হলো তিনি যেন চাচ্ছিলেন না আমি এই সম্পর্কে কিছু জানি। প্রিয়া বলেছে, ধীরে গলায় জবাব দিলাম আমি। আমার কথা শুনে পূর্ণ ভাইয়া এমন ভাবে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললেন যেন প্রিয়া আমাকে কথাটা বলে মহা অপরাধ করে ফেলেছেন। ওনার রিয়াকশন দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম আমি। লোকটার আচরণ এত অদ্ভুত কেন? তিনি উপকার করেছেন এটা প্রিয়া আমাকে জানাতেই পারে। এই ছোট্ট একটি বিষয়ে এত অস্বস্তি করার কি আছে? নীরবতা ভেঙে আমি বললাম, তো যা বলছিলাম, আপনি উপকার করেছেন তাই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ আপনাকে। হালকা হেসে বললাম আমি। উনি শুধু এক দৃষ্টিতে চেয়ে রইলেন আমার দিকে। এবারও তার উত্তর না পেয়ে থাকলেন আমার দিকে। তার এগিয়ে আসা দেখে অবাক হয়ে চোখ বড় করে তাকিয়ে রইলাম আমি। কিন্তু তিনি থামলেন না। ওনার সাথে তাল মিলিয়ে পিছনে গেলাম আমি। হাত থেকে মাটিতে পড়ে গেল ব্যাগ। ঠিক তখনই উনি থামলেন। ব্যাগটা এক হাতে তুলে আবার মাটিতে রেখে দিলেন উনি। তার কার্যক্রমে বোকার মতো চেয়ে চেয়ে দেখতে লাগলাম আমি। এই লোকের মতিগতি আমার দ্বারা কখনোই বোঝা সম্ভব না। তিনি তখন বললেন, ব্যাগের ওজন দেখে তো মনে হচ্ছে পুরো আলমারি তুলে নিয়ে যাচ্ছ। বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ বুঝি?
এক ভ্রু তুলে জিজ্ঞেস করলেন উনি। তার প্রশ্ন শুনে হকচকিয়ে গেলাম আমি। বাপরে, লোকটা কি ভীষণ চালাক। তবে ওনার প্রশ্নের কোনো উত্তর দিলাম না আমি, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। উনি আমার কথার কোনো জবাব দেন না, তাহলে আমি কেন দিব? আমাকে চুপ থাকতে দেখে উনি শক্ত গলায় বললেন, নিজের উপর এত বড় অপবাদ নিয়ে পালিয়ে যেতে লজ্জা লাগলো না তোমার? এবার ওনার কথা শুনে মাথা তুলে তাকালাম আমি। এভাবে বলতে পারলেন উনি আমায়? আমি কি খুব শখ করে পালাচ্ছিলাম? মুহূর্তে মনের ভেতরে অভিমানগুলো যেন চাঙ্গা হয়ে উঠলো। তাই ওনার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বললাম, আমি কি শখের বসে পালাচ্ছিলাম নাকি বলুন? যাদের বাসায় এতদিন থাকলাম, যারা আমাকে এত ভালো করে চেনে, তারাও আমাকে ভুল বুঝলো। একটাবার আমার পক্ষে কোনো কথা বললো না। তাদের সাথে আমি কিভাবে থাকবো? আমার কি চলে যাওয়া উচিত না? প্রচন্ড অভিমানে কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে কাটতে শুরু করলাম আমি। আমার কান্না দেখে শান্ত চোখে চেয়ে আসেন উনি। কিছুক্ষণ পর নরম সুরে বললেন, দেখো, আমি বুঝতে পারছি এইরকম পরিস্থিতিতে পড়লে যে কারোরই কষ্ট লাগবে। হয়তো তোমার অভিমানটা খুব বেশি, কিন্তু শুধুমাত্র দাদির কথা শুনে বাকি সবার প্রতি ধারণা রাখা তোমার উচিত হয়নি। ওনার কথায় কিছু না বুঝে পিট পিট করে চেয়ে রইলাম আমি। জিজ্ঞাসা শুরু দৃষ্টিতে বললাম, মানে? উনি ছোট্ট একটি শ্বাস ফেলে বললেন, সবাই তোমাকে অবিশ্বাস করেনি। তুমি রুমে চলে যাওয়ার পর রাইসা এসে ওই মহিলাগুলোর সাথে ঝগড়া করেছে, ওর সাথে সাইড দিয়েছে আন্টিও। দাদি বাদে তোমার পরিবারের সবাই তোমার পক্ষে কথা বলেছিল, কিন্তু তুমি এসব না জেনে চোরের মতো পালিয়ে বড় করে তাকিয়ে থাকলাম আমি। তাই তো, এভাবে তো ভেবে দেখিনি আমি। পুরো বিষয়টার সম্পর্কে না জেনে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়তো ঠিক ছিল না আমার, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণও ছিল না যে আমি নিজে নির্দোষ সবার সামনে তুলে ধরবো। তাই ধরা গলায় করুণ চোখে ওনাকে বললাম, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না, আর আমি কি করব বুঝতে পারছিলাম না। এজন্য নিজের আত্মসম্মান রক্ষার্থে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম। উনি আমার কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন চুপচাপ, তারপর বললেন, নিজের জন্য স্ট্যান্ড নিতে শেখো। স্টুপিড। আর কি বললে তুমি? আত্মসম্মান? যে ব্যক্তির আত্মসম্মান এত প্রখর, সে নিজের পক্ষে একাই কথা বলতে পারে অন্যের সামনে। তুমি বাড়ি ছেড়ে চলে যাইতে চাইছিলে, তবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে কেন? সবার সামনে যে নিজের জন্য স্ট্যান্ড নিয়ে তোমার শক্ত ব্যক্তিত্বের পরিচয় দেখিয়ে দিয়ে যেতে পারতে, তবে কেউ তোমার বিরুদ্ধে কিছু বলার সাহস পেত না। তুমি এমন ভয়ে ভয়ে থাকো আর বোকার মতো কাজ করো বলে মানুষ তোমার বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছে, বুঝছো? এক নিঃশ্বাসে এগুলো বলে চুপ হয়ে গেলেন উনি। এদিকে তার কথা শুনে তার কথার পেছনের লজিক দেখে অবাক হয়ে গেলাম আমি। আসলে নিজের জন্য স্ট্যান্ড নেওয়া উচিত ছিল আমার। লুকিয়ে লুকিয়ে পালানো ঠিক হয়নি, তাতে সবাই আরো দোষ দিত আমায়। বাড়ি ছেড়ে যদি যেতেই হয়, তাহলে সবার সামনে দিয়ে সবাইকে বলেই যাবো। মনে মনে সিদ্ধান্ত নিলাম। আমাকে সঠিকভাবে বোঝানোর জন্য পূর্ণ ভাইয়ের প্রতি আরেকবার কৃতজ্ঞ হয়ে উঠলাম মন থেকে। তবে এবার আর ধন্যবাদ দেওয়ার সুযোগ হলো না, কারণ কিছু বলার আগেই প্রিয়া দৌড়ে এসে বলতে লাগলো, বিদায়ের সময় এসে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। অশ্রুসিক্ত নয়নে রাইসাকে বিদায় দিলাম সবাই। কেঁদে কেঁদে সবার খারাপ অবস্থা। রাইসার জন্য মন খারাপ হলেও অদ্ভুত ভাবে আমার তেমন মন খারাপ হচ্ছে না। একটু আগ পর্যন্ত আমার মনের মধ্যে যত অশান্তি ছিল, সব যেন হাওয়ায় মিলিয়ে গেছে। শ্রাবণের মেঘগুলো কয়েকদিনের বর্ষণে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গেছে। পুরো আকাশ জুড়ে আজ রোদকন্যা বিচরণ। পর্দার আড়াল থেকে রোদের আলো এসে পড়তেই কুঁচকে গেল আমার চোখ। হাত আউড়ে বালিশের পাশ থেকে ফোন চালু করতেই নিমিষেই ঘুম কেটে গেল আমার। সকাল 9:30 বাজে। কাল রাতে বিদায়ের পর বেশ তাড়াহুড়াই ঘুমিয়েছিলাম। সারাদিন ধকলে বিছানায় গা এলিয়ে রাজ্যের ঘুম চোখে এসেছিল। ফোন রেখে আড়মুড়ে ভেঙে বিছানায় থেকে নামলাম আমি। ফ্রেশ হয়ে আস্তে ধীরে নিজের রুম থেকে বের হলাম। বাইরে এসে দেখলাম আন্টি ডাইনিং টেবিলে খাবার রাখছিলেন। তাকে এই সময় খাবার রাখতে দেখে অবাক হয়ে গেলাম আমি। কেউ কি খায়নি এখনো? সবাই কি আমার মতোই দেরি করে উঠছে আজ? ভাবতে ভাবতে এগিয়ে গেলাম ডাইনিং এর দিকে। আমাকে আসতে দেখে আন্টি বলল, আরে দুর্ফা, তুই এটি গেছিস মা? আমি তোকে ডাকতে যাচ্ছিলাম এখনই। তোমরা কেউ কি এখনো খাওনি আন্টি? সবাই কি আজকে লেট করে উঠেছে আমার মতো? না রে, সবাই আগে উঠেছে, খাওয়া দাওয়া শেষ। তুই বাকি আছিস এখনো? আমি ইচ্ছা করে ডাকিনি তোকে, তোর জন্য নাস্তা রেখেই ডাকতে চাচ্ছিলাম আমি তোকে। আয় এখন খেতে বস, অনেক লেট হয়ে গেছে। মাথা নেড়ে চুপচাপ খেতে বসলাম আমি। খাওয়ার মাঝখানে আন্টির থেকে আঙ্কেল আর রাইহান ভাইয়া কোনো এক কাজে বাহিরে গেছে। তার রাতে বাসায় আসবে। দাদি বাজার করতে গেছেন। কালকে রাইসা শ্বশুরবাড়ির লোকজনের বিয়ের পর প্রথম দাওয়াত দেওয়া হবে এই বাসা থেকে।
এর জন্য দাদি নিজ হাতে বাজার করতে গেছেন সব। খেতে খেতে এসব শুনছিলাম, ঠিক তখনই আন্টি বলে উঠলেন, একটু পর রাইসার শ্বশুর বাড়ি যাবো আমি, সাথে কিন্তু তোকেও যেতে হবে। রাইসার শ্বশুর বাড়ি যাওয়ার কথা শুনে আমার গলায় খাবার আটকে গেল। আন্টি আমাকে পানি এগিয়ে দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আস্তে খা, এখনই যেতে বলেছি তোকে, ধীরে সুস্থে খেয়ে যাবে, চিন্তা করিস না। আন্টির কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। না জানি কি ভাবলেন উনি। সি আন্টি, আমি যাবো না, প্লিজ তুমি যাও, আমার এখানে গিয়ে কোনো কাজ নেই আর আমার ভালো লাগছে না, আমি আমার রুমেই থাকতে চাই। ইতস্তত ভাবে অন্যদিকে তাকিয়ে বললাম আমি। আমার কথা শুনে আন্টি দীর্ঘশ্বাস ফেলে বলেন, দেখ মা, আমি জানি কালকের ঘটনার জন্য মনে অনেক কষ্ট পেয়েছিস তুই, এর জন্য একা থাকতে চাচ্ছিস, জানি এটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস কর আমরা কেউই তোকে অবিশ্বাস করিনি। রায়হানের কথা শুনে আমি বুঝেছি এটা একটা দুর্ঘটনা ছিল মাত্র, কারণ তোকে ছোট থেকে চোখের সামনে মানুষ হতে দেখেছি আমি, তুই কখনোই এমনটা করতে পারিস না। আর তুই তো জানিসই আমার শাশুড়ি কি রকম, উনি মানুষের কথায় তোকে ভালো মন্দ বলেও আমরা কেউ তার কথায় গায়ে মাখিনি, কারণ সবাই জানে ওনার স্বভাবটা এরকম। তাই এটা নিয়ে আর মন খারাপ করিস না প্লিজ, বিশ্বাস করে তোকে এভাবে দেখতে আমার একটু ভালো লাগছে না। আন্টির কথা শুনে আমি তার দিকে তাকালাম, তার কথার সত্যতা তার চোখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যাচ্ছে, অবিশ্বাস করার কোনো উপায় নেই, মনে হয় যেন এখনই কেটে দিবেন। তাই হালকা হেসে ওনাকে জড়িয়ে ধরে বললাম, খারাপ আমার অবশ্যই লেগেছে আন্টি, কিন্তু আমি মানুষের উপর রাগ করলেও তোমার উপর করতে পারবো না। আমি বিশ্বাস করলাম তোমরা আমার পক্ষে ছিলে। আমার কথায় আন্টির মুখে হাসি ফুটলো, পরম মমতায় মাথা বলিয়ে দিলেন উনি আমার। তারপর রাইসা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য জোর করতে লাগলেন। মেয়ের শ্বশুরবাড়ি একা একা যেতে ওনার ভালো লাগবে না, দাওয়াতটা নিজ মুখে দিতে চান বলেই তার যাওয়া, নয়তো ওনারও যাওয়ার ইচ্ছে ছিল না শুনলাম। বড় মানুষ এতক্ষণ ধরে সামান্য একটা বিষয়ে অনুরোধ করছেন দেখে সেটা আর ফেলতে পারলাম না, আমি অবশেষে রাজি হলাম তার সাথে প্রান্ত ভাইয়াদের বাসায় যাওয়ার জন্য। চৌধুরী ভিলা, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আন্টির সাথে। দারোয়ান আমাদের দেখে সালাম দিয়ে হাসি মুখে খুলে দিলেন গেট। আন্টির সাথে ভেতরে প্রবেশ করলাম আমি। ভেতরে ঢুকে গ্যারেজ পার হয়ে সামনে এগোতেই একপাশে ছোট্ট একটা বাগান দেখলাম, রং বেরঙের সুন্দর সুন্দর ফুল ও মানি প্ল্যান্ট গাছ লাগানো। পাশে একটি বেঞ্চের মতো আসে বসার জন্য, হয়তো বাগানে এলে এখানে বসে গল্প করে সবাই, ভাবলাম আমি। বাগান পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই তাদের ডুপ্লেক্স বাড়িতে ঢুকলাম আমরা। সিঁড়ি পেয়ে উপরে উঠতে উঠতে চারিদিক দেখছিলাম, পুরো বাসাতে রুচি ছিল তার সাব স্পষ্ট। বেশ ভালো পরিবারে বিয়ে হয়েছে রাইসার, খুশি মনে ভাবলাম আমি। আন্টির কলিং বেল চাপতেই আমাদের জন্য গেট খুলে দিল প্রান্ত ভাইয়ার মা। হাসি মুখে আমাদের ভেতরে আসার আমন্ত্রণ জানালেন উনি। আমরাও সৌজন্যমূলক হাসি দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসতে বললেন আমাদের, সাথে তিনিও বসলেন। কিছুক্ষণ গল্প গুজব করতে রাইসা এলো আমাদের কাছে। মেরুন রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে একটা পুরা নতুন বউ লাগছে। লাজক হেসে আমাদের সাথে বসলো। আন্টি থেকে শুনলাম আঙ্কেল অফিসে গেছেন, তাহলে অবশ্যই পূর্ণ ভাইয়াও গেছেন, মনে মনে ভাবলাম আমি। প্রান্ত ভাইয়াও এলেন একটু পর, সালাম দিলেন আন্টিকে। কিছুক্ষণ সবার সাথে কথাবার্তা বলে কালকে বাসার দাওয়াত দিয়ে আন্টি চলে যেতে চাইলেন, কিন্তু প্রান্ত ভাইয়ার মা কিছুতেই যেতে দিবেন না আমাদের। তার কথা, বিয়েন্দ্রা প্রথম দিন বিয়ের পর বাড়ি এসেছে, না খেয়ে তিনি যেতে দিতে পারবেন না। অবশেষে তার জেদের কাছে হারিয়ে গেলেন আন্টি, থাকতে হলো আমাকেও। আন্টিরা গল্প করছিলেন নিজেদের মধ্যে। প্রান্ত ভাইয়া রুমে চলে গেলেন, তখন রাইসা আমাকে বলল ওর শ্বশুর বাড়ি ঘুরে দেখাবে। বসে বসে এমনিতেও বোর হচ্ছিলাম, তাই ওর কথাই রাজি হলাম আমি। যদিও রাইসা নিজেও ঠিক মতো চেনে না, কারণ মাত্র নতুন বউ, তাও 2 দিন হলো এসেছে। দুইজন মিলে ঘুরে ঘুরে দেখছিলাম সব ডুপ্লেক্স বাড়ি। সিঁড়ি দিয়ে উপরে উঠে ঘুরছিলাম আমরা, তখনই প্রান্ত ভাইয়ার কল এলো রাইসার ফোনে। ভাইয়া ওকে নিচে ওদের রুমে ডাকছে, কোনো একটা কাজ আছে তার। রাইসা আমাকে উপরে ঘুরতে বলে বলল এই 2 মিনিটেই আসবে। আমিও চুপচাপ মাথা নাড়লাম। রাইসা চলে যাওয়ার পর একাই দোতলায় ঘুরতে লাগলাম আমি। দেওয়ালে বিভিন্ন পেইন্টিং, দেওয়ালের পাশে ফুলদানি দেখতে দেখতে হেঁটে যাচ্ছিলাম। কোনার একটা রুমে সামনে দিয়ে যেতে রুম খোলার আওয়াজ কানে আসতেই ভরকে গেলাম আমি। সবাই তো নিচে, তাহলে এখানে কে? আমার ভাবনা চিন্তার মধ্যেই হঠাৎ রুমের দরজা খুলে বেরিয়ে এলেন পূর্ণ ভাইয়া। ওনাকে এই মুহূর্তে এখানে আশা করিনি আমি, তাই চমকে উঠে বড় বড় চোখে তাকিয়ে থাকলাম তার দিকে। ওনাকে দেখে মনে হলো যেন সদ্য ঘুম থেকে উঠছেন, তার মানে অফিসে যাননি উনি আজকে। গাঢ় ধূসর রঙের গেঞ্জির সাথে কালো ট্রাউজার পরনে ওনার, সাথে ফোলা ফোলা চোখ, দেখে মনে হলো এখনো ঘুম রেস্টটুকু ঠিক মতো কাটেনি তার। আমাকে তার সামনে দেখে কিছুক্ষণ ভ্রুকুচকে ঘুমো ঘুমো চোখে আমার দিকে তাকিয়ে থাকলেন উনি। তারপর আবার স্বাভাবিকভাবেই আমাকে ইগনোর করে অন্যদিকে চলে গেলেন। ওনার চলে যাওয়ার দিকে বোকার মতো গোল গোল চোখে তাকিয়ে থাকলাম আমি। আজব তো, জলজ্যান্ত একটা মানুষ প্রথমবার তার বাসায় এসেছে, মনস্থ মুখের কথাও কিছু একটা বলে নাকি। আমাকে নিচের সামনে দেখে এরকম ভাবে চলে গেলেন কেন উনি? গাল ফুলিয়ে ভাবতে থাকলাম আমি। আমার ভাবনার মধ্যে রাইসা চলে এলো।
পূর্ণ ভাইয়াকে যেতে দেখলো, বলল এইদিকে মনে হয় ওনার রুম। আমি কিছু না বলে মাথা নাড়লাম শুধু। আরো কিছুক্ষণ উপরে ঘুরে নিচে নেমে গেলাম আমরা দুজন। নিচে নেমে ড্রয়িং রুমে আসতেই সবাইকে বসা দেখলাম। পূর্ণ ভাইয়া বসেছিলেন ওখানে। আমাকে দেখে এমন ভাবে চোখ বড় করে তাকিয়ে আছেন যেন এই মাত্র বাসায় দেখলেন আমাকে। এই লোকটার কোনো রিয়াকশনের আগামাথা সত্যি কিছু বুঝি না আমি। ওনার তাকিয়ে থাকা দেখে আমার অদ্ভুত লাগছিল, তাই আমি পানি খাওয়ার বাহানায় উঠে এলাম ড্রয়িং রুম থেকে। এক গ্লাস পানি খেতেই আমার পিছনে এসে দাঁড়ালেন পূর্ণ ভাইয়া। তাকে হঠাৎ এভাবে নিচের পেছনে দেখে গলায় পানি আটকে গেল আমার। আজকে বসি গলায় খাবার আটকানোর দিবস আমার, সকাল থেকে তাই হচ্ছে। কোন রকম কাজতেই উনি অবাক চোখে মাথায় হাত দিয়ে থামানোর চেষ্টা করলেন আমায়। আর চোখে ওনাকে পর্যবেক্ষণ করলাম আমি স্বাভাবিক হতে দূরে সরে গেলেন তিনি। তারপর বরাবরের মতো গম্ভীর আওয়াজে বললেন, একটু আগে তুমি দোতলায় ছিলে। ওনার প্রশ্ন শুনে আমি আকাশ থেকে পড়লাম। বলে কি লোকটা, আমি যাব না তো কি আমার ভূত যাবে? বিরক্ত হয়ে ওনাকে বললাম, তো আপনার কি মনে হয় আপনি আমাকে স্বপ্নে দেখেছিলেন তখন? তবে আমার কথায় ওনার ভাবমূর্তির তেমন কোনো পরিবর্তন হলো না, শুধু এক ভ্রু তুলে তাকিয়ে থাকলেন এক দৃষ্টিতে আমার দিকে। এরপর বরাবরের মতোই কিছু না বলে হন হন করে হেঁটে গেলেন দোতলায়। আমিও ওনার আচরণে আর পাত্তা না দিয়ে চলে এলাম ড্রয়িং রুমে। এতদিনে ওনার এসব অদ্ভুত ব্যবহারে সব অভ্যাস হয়ে গেছে আমার, তাই এখন আর বেশি অবাক হইনি। প্রান্ত ভাইয়ার বাবা এসেছিলেন বাসায় দুপুরে। তারপর সকলে মিলে একসাথে দুপুরের খাবার খেয়ে ওনাদের বাসার সবাইকে দাওয়াত দিয়ে আন্টির সাথে চলে আসছিলাম আমি। যাওয়ার আগ মুহূর্তে প্রান্ত ভাইয়ার বাবা আন্টিকে বললেন, কাল দাওয়াত হওয়ায় এক বিষয়ে ভালোই হয়েছে ভাবি। কালকে আমরা এমনিতেও একবার যেতে চেয়েছিলাম আপনাদের বাসায়। অবশ্যই আসবেন ভাই, শুনে অনেক খুশি হলাম। তবে কোনো কাজ ছিল কি জিজ্ঞেস করলেন আন্টি। কাজ তো না, তবে একটা কথা ছিল, যেটা না হয় কালকেই আলোচনা হবে। আঙ্কেলের কথায় মাথা নেড়ে সায় দিলেন রাইসার মা। তারপরে সেখান থেকে চলে এলাম আমরা। বাসায় যেতে যেতে ভাবতে লাগলাম আমি যে কি এমন আলোচনা যার জন্য কাল বাসায় আসতে চাইছিলেন তারা। তো গাইস, তোমরা কি গেস করতে পারতেছো কোন বিষয়ে আলোচনা হইতে পারে? তো তোমরা ভাবতে থাকো। আজকের পর্ব এই পর্যন্তই। এই পর্যন্ত তোমাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের সবাই আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে।